আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তোমাদের ঋতু ভাইয়া, রংপুর মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। তো আজকে থেকে আমরা এইচএসসি 24 ব্যাচকে ওরিয়েন্টেড করে বা তাদেরকে আসলে মাথায় রেখে আমার আমার যে অ্যাডমিশনের ক্লাসগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেগুলোর আজকে ধারাবাহিক ক্লাস শুরু হচ্ছে। তা আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার এর পঞ্চম চ্যাপ্টার কাজ, ক্ষমতা, শক্তি এইটার আসলে ক্লাসটা নিব। তোমরা বই খাতা নিয়ে বসে যাও। হ্যাঁ, আর আশা করি এখানে আমি যেভাবে যে টেকনিকে দাগাই দিচ্ছি, যে লাইনগুলো যেভাবে পড়তে বলতেছি, যে শর্টকাটগুলো দেখায় দেওয়া হবে, এগুলো ফলো করলে আশা করি তোমার কোনো কোচিং বা ভাইয়ার কাছে সময়ও নষ্ট করতে হবে না, টাকা দিয়ে হয়রানিরও শিকারি হতে হবে না। ম্যাক্সিমাম সময় তোমরা এই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হও কিছু ভুল ডিসিশনের কারণে। তা আশা করি হচ্ছে এইখান থেকে তুমি বই দাগাটা এবং তোমার যে প্রপার গাইডলাইনটা সবটুকুই তুমি পেয়ে যাবা। ডে বাই ডে প্রতিদিন হচ্ছে একটা করে চ্যাপ্টার এখানে আপলোড হবে। আশা করি তুমি আমাদের চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও এবং আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে ফিজিক্সের মজার বিষয় হচ্ছে মেডিকেল এডমিশনের জন্য ফিজিক্সে বায়োলজির মতো তো খাটনি করতে হয় না। এখানে ফিজিক্সে 20-এর মধ্যে 20 মার্কের মধ্যে যেটা মেডিকেল এডমিশনে 20 মার্ক থাকে, এর মধ্যে খুব সহজেই 18 বা 19 তোলা যায়। এটা পড়তে গেলেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ দেখো, আচ্ছা সাধারণ অর্থে কাজ কি? কাজ মানে হচ্ছে কোনো কিছু করাই কাজ, এটা সাধারণ অর্থে। বাট ফিজিক্সে এটাকে আমরা কাজ বলি না। ফিজিক্সে আমরা কাজ কখন বলবো? যখন বল প্রয়োগ করা হবে, বল প্রয়োগ করলে কোনো বস্তুর স্মরণ ঘটবে, কেবল তখনই কাজ সম্পূর্ণ হবে। অর্থাৎ বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ হয় তাহলে সেটিকে স্মরণ বলা হয়, মানে সরি কাজ বলা হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই পেজ থেকে এতটুকুই, আর কোনো কিছু লাগবে না। চলে আসো নেক্সট পেজে। আচ্ছা দেখো, আচ্ছা এই বইটা কিন্তু একদম লেটেস্ট আপডেট, সর্বশেষ মার্কেটে যে বইটা অ্যাভেলেবল ছিল সেটা নিয়ে আসা হয়েছে 2024 এডিশনে। তোমাদের অনেকের সাথে নাও মিলতে পারে, অতিরিক্ত কিছু লাইন থাকতে পারে, লিখে নিও। আচ্ছা তাহলে দেখো, এরপরে আমরা কি বলতেছি যে কাজ, কাজ ইকুয়ালস টু বল এবং স্মরণের গুণফল। কাজ একটা স্কেলার রাশি, সবাই মনে রাখবা। এখানের মজার বিষয় হচ্ছে কাজ একটা স্কেলার রাশি হলেও কাজ কিন্তু বেসিক্যালি দুইটা ভেক্টর রাশির ডট গুণফল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আবার স্মরণও একটা ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির ডট গুণফল হচ্ছে কাজ। আচ্ছা ঠিক আছে, দেখো ওই জিনিসটাকে এখানে ভাষায় লেখা উপস্থাপন করছে যে বল গুণন বলের দিকে স্মরণের উপাংশ। আসলে যখন এস ভেক্টর হয় সেখানে একটা স্মরণের উপাংশ থাকে, যেটাকে আমরা বলি এস কস থিটা। তাহলে এটাকেই ভাষায় লিখতেছে বলের দিকে স্মরণের উপাংশ। বলের সংজ্ঞাটা দেখতে হবে, অনেক সময় এখান থেকে এমসিকিউ চলে আসে। সরি, বল না, কাজ। আচ্ছা দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ যদি ঘটে তখন বল এবং বলের অভিমুখে স্মরণের যে উপাংশ সেটার গুণফলকেই বলা হয় কাজ। কাজের এসআই একক হচ্ছে জুল। আমরা নিউটন মিটার এককটাও ব্যবহার করতে পারি। কাজ একটা স্কেলার রাশি। কাজের অভিকর্ষীয় একক, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেজি মিটার। কেজি মিটার কি? কেজি মিটার, এটা হচ্ছে কাজের অভিকর্ষীয় একক। এটা ট্রিপল স্টার দিয়ে নাও। কাজের মাত্রা, কাজের মাত্রা জানতে হবে, সেটা হচ্ছে ml টু টি ইনভার্স টু। শোনো আমি তোমাদেরকে একটা শর্টকাট বলে রাখি, তোমরা সবসময় বলের এককটা মনে রাখবা। এই বলের এককটা যদি তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে ml টু টি ইনভার্স টু, তাহলে তুমি যে কোনো এককে অন্যান্য জিনিসগুলোকে কনভার্ট করা একটু সহজ হয়ে যায়। হ্যাঁ, কাজে বলের এককটা সবসময় মনে রাখবা। যেমন ক্ষমতা বের করতে গেলেও তোমাকে মনে করো এই বলের এককটা মনে থাকলে অনেক সহজ হয়ে যায়। এখন আসা হচ্ছে কাজ হলো কি? কাজ হলো একই কথা, বল এবং স্মরণের ডট গুণফল, অর্থাৎ এফ ডট এস ইকুয়ালস টু এফ এস কস থিটা, স্কেলার রাশি, একই কথা। হ্যাঁ আচ্ছা, এরপরে আসো কাজ হওয়া বা না হওয়ার কারণ। তো প্রথম কথা হচ্ছে দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কিন্তু এখানে কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? এটা তুমি দুভাবে ব্যাখ্যা করতে পারো। সেটা হচ্ছে যে যখন চিন্তা করো, সূর্য যখন এই যে পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন স্মরণ যেটা হচ্ছে, স্মরণ হচ্ছে যেহেতু এটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে স্মরণের সঙ্গে সূর্যের মধ্যবর্তী একটা কোণের সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যখন 90 ডিগ্রি হয় তখন স্মরণের উপাংশ হয়ে যায় এস কস 90। এস কস 90-র মান হচ্ছে, আমরা সবাই জানি কস 90-র মান হচ্ছে 0। তখন কি হয়ে যায়? কাজটা শূন্য হয়ে যায়। তার মানে কি, বৃত্তাকার, আমরা যদি বৃত্তাকার পথে কোনো কাজ সম্পূর্ণ করি
তাহলে সেই কাজটা আসলে কোনো কাজ হয় না বা সেটার কোনো মান থাকে না। বা তোমরা এভাবেও বলতে পারো যে আমরা কোনো একটা পয়েন্ট থেকে বৃত্তের কোনো একটা পয়েন্ট থেকে ঘোরা শুরু করলাম, আবার যদি ওই পয়েন্টটাতেই ফিরে আসি তাহলে টোটাল সরণ কিন্তু শূন্য হয়, এই জন্য কাজ কিন্তু শূন্য। তাহলে দেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের পরিমাণ কত? শূন্য। সেই হিসেবে সূর্যের চারদিকে পৃথিবী যে মহাকর্ষ বল দ্বারা ঘুরছে সেটা দ্বারা যে কাজ সম্পন্ন হচ্ছে সেটাও কিন্তু একটা কার্যহীন বল, অর্থাৎ মহাকর্ষ বল কিন্তু কোনো কাজ দেয় না। আচ্ছা, এরপরে আসো তারপরের পৃষ্ঠা, যে যদি বল প্রয়োগে বিন্দুর সরণ শূন্য হয় তাহলে কাজও শূন্য হয়। যে কথাটা বললাম, আদি বিন্দু তুমি ঘুরে যেখানে ছিলে সেখানে আবার ফেরত আসলে কাজ কিন্তু শূন্য। যদি বল প্রয়োগে বিন্দুর সরণ বলের অভিমুখে হয় তখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তখন কস থিটার মান শূন্য আসে এবং তখন কাজটা শূন্য হয়ে যায়, অর্থাৎ বৃত্তাকার পথে যে ঘটনাটা আমি একটু আগে বললাম। আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ, এই দুটার ক্ষেত্রে পার্থক্য কী। বলের দ্বারা কাজ মানে হচ্ছে তুমি বল প্রয়োগ করবা এবং কোনো একটা জিনিসকে যেটাকে তুমি বল প্রয়োগ করলা সেটা কি হবে, বলের দিক যেদিকে সেদিকে সে ক্রিয়া করবে, সেদিকে সরে যাবে, অর্থাৎ বলের দিকটা যেদিকে তুমি বলটাকে পুশ করছো সেই দিকেই বস্তুর সরণ ঘটবে। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের কাজগুলোকে বলা হয় বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজগুলো সাধারণত ধনাত্মক হয়। আর এই ধরনের কাজে স্থিতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। এই যে কোণের মানটা এটা অবশ্যই মনে রাখতে হবে, দেখতে হবে ইকুয়াল চিহ্নটা আসলে কোথায় আছে। হ্যাঁ, 90তে কিন্তু কোনো ইকুয়াল নাই, এই জিরোর পরে হচ্ছে লেস দ্যান আর ইকুয়াল চিহ্নটা আছে। এবার আসো বলের বিরুদ্ধে কাজ, কমপ্লিটলি হচ্ছে বলের দ্বারা কাজের বিপরীত। এখানে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে সরণটা কোথায় হবে, বলের বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে বল পুশ করছো সেদিকে তার বিপরীত দিকে বস্তু সরণ করবে। এ ধরনের কাজকে ঋণাত্মক কাজ বলা হয় এবং এর ফলে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। আমরা ওখানে দেখছিলাম স্থিতিশক্তি হ্রাস পায়। কোণের মানটা দেখো, কোণের মানটা কথা হবে এবার কিন্তু 180তে ইকুয়াল চিহ্নটা আছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে শূন্য কাজ বা কার্যহীন বল। শূন্য কাজ একটু আগে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে কখন কাজের পরিমাণ শূন্য হয়, যদি সরণের উপাংশ শূন্য হয় তাহলে কাজের পরিমাণটাও শূন্য হয়ে যায়। আর যে বল প্রয়োগে বস্তুর সরণ বলের অভিমুখে সমকোণে ঘটে তখন তাকে কার্যহীন বলে, কারণ সমকোণে যদি কোনো সরণ ঘটে আমরা উপরের লাইনে দেখতে পাচ্ছি যে সেই ক্ষেত্রে কী হয়, সরণের উপাংশটা শূন্য হয়ে যায়, cos 90 হয়ে যায়। এই জন্যই বলা হয় কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল হচ্ছে একটা কার্যহীন বল, কারণ কেন্দ্রমুখী বল দ্বারা যখন কোনো কাজ করা হয় তখন কিন্তু সরণের উপাংশটা শূন্য হয়। আচ্ছা, নেক্সট পেজ দেখো, এই যে হচ্ছে ফিজিক্সের সুবিধা, কয়েক ম্যাথগুলো আমাদেরকে তেমন বেশি করতে হয় না, খুবই সামান্য ম্যাথ আমাদেরকে জানতে হয়। আচ্ছা, এবার আসো তা দেখো কাজ শূন্য হওয়ার শর্ত, ওই একই কথাই বলা হয়েছে, যে তিনটা পয়েন্ট এতক্ষণ তোমাদেরকে বললাম সেই তিনটা পয়েন্টই এখানে আবার রিপ্রেজেন্ট করা হয়েছে। যে দেখো সরণ যদি শূন্য হয় তাহলে কাজ শূন্য হবে, বল সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেও যে সরণের উপাংশটা শূন্য হয়ে যায় ফলে কাজ শূন্য হয়। সংরক্ষণশীল বল দ্বারা যদি কোনো কাজ করা হয় তখন দেখা যায় বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে ওই একই জায়গায় চলে আসে, তখন কাজের পরিমাণটা শূন্য হয়। আচ্ছা, এরপরে দেখো তোমরা জানো যে গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, এই সমীকরণটা দিয়ে তোমরা ম্যাথ অলরেডি করে আসছো। আচ্ছা, ঠিক আছে, দেখো তারপরে নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো কি বলতেছে, যে ওই একই কথা যেটা আমরা বললাম, তারপরে হচ্ছে কাজহীন বলের কথা বলছে, কখন বলগুলো কাজহীন হবে, তা একই কথা বারবার বলার দরকার নাই, তোমরা আশা করি বুঝতে পারছো। ধ্রুব বল কি? ধ্রুব বল হচ্ছে যখন সময়ের প্রেক্ষিতে বলের মান এবং দিক পরিবর্তন হয় না তখন সেটাকে স্থির বল বলা হয়, মানে তুমি সবসময় একই রকম বল প্রয়োগ করতে, যেমন অভিকর্ষজ বল, তুমি যখন অভিকর্ষজ বলের বিরুদ্ধে কোনো কিছু উপরে তুলতে থাকবা প্রত্যেকবার কিন্তু ওর উপর একই রকম বল কাজ করবে। আচ্ছা, এবার আসুন নেক্সট স্লাইড। এই পেজটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পেজটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে। দেখো যে ধনাত্মক কাজ কি, ধনাত্মক কাজ হচ্ছে যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন বলের দিকে যখন বস্তুর সরণ হয়, তখন যেটা বললাম যেদিকে বল দিচ্ছ সেদিকে বস্তুর সরণ ঘটতেছে, এই ধরনের কাজগুলোকে আমরা ধনাত্মক কাজ বলি। তখনও বলছিলাম যে ধনাত্মক কাজের ফলে গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। আর এটার বিপরীত কাজ হচ্ছে যে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, এবং মনে রাখবা ঋণাত্মক কাজের ফলে কি হয়, বলের বিরুদ্ধে কাজ করা হয় এবং ঋণাত্মক কাজের ফলে গতিশক্তি কিন্তু হ্রাস পায়। তা দেখো এরপরে আসো, যদি থিটা ডিগ্রি শূন্য হয় তাহলে কৃত কাজের পরিমাণ হবে
শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ পরিমাণ হচ্ছে শূন্য। এই ক্ষেত্রে যখন কেন্দ্রমুখী বলের দ্বারা কোনো কাজ হয় বা বৃত্তাকার পথে কোনো জিনিস ঘুরতে থাকে তখন তার সরণটা হয় বৃত্তের স্পর্শক বরাবর। আচ্ছা, এবার আসো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বলটা কি? যে বলের মান ও দিক এর যে কোনো একটাও যদি পরিবর্তন হয়ে যায় তাহলেই হচ্ছে পরিবর্তনশীল বল। অর্থাৎ আমরা জানি বলের মান বা দিক যে কোনো একটা, দুটোই যেহেতু ভেক্টর রাশি, একটাকে পরিবর্তন করে দিলেই তাহলে কিন্তু রাশিটা পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা দেখো, এই পেজের থেকে কোনো ইনফরমেশন নাই। নেক্সট পেজে আমরা চলে যাই, সেখানেও কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, তারপরে চলে আসো নেক্সট পেজ। আচ্ছা দেখো, এখানে কী বলা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর আকারের পরিবর্তন ঘটে এবং বল যদি অপসারণ করা হয় সেটার পূর্বের অবস্থায় ফিরে যায়। মানে মনে রাখতে হবে এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে। তোমরা অনেক সময় দেখবে সোফাতে যখন পুরান সোফাতে যখন তুমি বসার পরে সেটা দেবে যায়, বাট কিছুক্ষণ পর সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, কারণ তুমি স্থিতিস্থাপক সীমার মধ্যে বলটা প্রয়োগ করছো। কিন্তু যদি এত বল বেশি প্রয়োগ করলা যে দেখা গেল যে সোফা একদম বসে গেছে, সেটা আর উঠতেছে না, তখন সেটা কিন্তু এই সূত্রের মধ্যে আসবে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং দ্বারা কৃত কাজ, এর সূত্র হচ্ছে W=12K(x²). ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এখানে এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে W=x²। তার মানে স্থিতিস্থাপক বলের বিপরীতে আমি যদি সরণ 2 গুণ করি কাজ হবে 4 গুণ। কারণ চিন্তা করো, x যদি আমি 2 বসাই তাহলে 2² কত আসে 4। আমি যদি 3 বসাই তাহলে কত গুণ আসবে 9, তাই না? কথা বুঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ হচ্ছে F=gm/r²। অর্থাৎ এখানে এটা হচ্ছে বল, অভিকর্ষ বল এটা। এখন এর সঙ্গে যদি আমি একটা এইচ গুণ দিই তাহলে কিন্তু সেটা হয়ে গেল কি বলতো, অভিকর্ষ কাজ। তাহলে কাজটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই এইচের উপরে ডিপেন্ড করতেছে, অর্থাৎ W=H। অর্থাৎ অভিকর্ষ বলের বিপরীতে যদি আমি সরণ 3 গুণ করি তাহলে কৃত কাজও কয় গুণ হবে? 3 গুণ হবে। আচ্ছা, এরপর দেখো, এখন দেখো স্প্রিংয়ের ক্ষেত্রে প্রসারণে সম্পাদিত কাজ ওই একই কথা যেটা একটু আগে পড়াইলাম সেটাই। এই স্প্রিং ধ্রুবকটা সবাই দাগায় নিবা, স্প্রিং ধ্রুবকের মাত্রাটা জানতে হবে। আচ্ছা, এখান থেকে দেখো স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ যেটা একটু আগে পড়াইলাম, স্প্রিংয়ের ধ্রুবক কী কী এককের উপর ডিপেন্ড করে এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে অভিকর্ষ বল কী কী আছে? অভিকর্ষ বল আমরা জানি যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। ভূপৃষ্ঠের ওপরে বা নিকটে যে বস্তুর আকর্ষণ থেকে এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা দাগায় নাও। আচ্ছা, ওই একই কথা। এবার আসা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল। একই সমীকরণ, একই কথাবার্তা, এগুলো আবার তোমরা দাগায় নাও। দেখছো, মোটেই কঠিন বিষয় না, একই জিনিস বারবার। হ্যাঁ, এগুলো অলরেডি আমি ব্যাখ্যা করছি, যে এটা ব্যাখ্যা করবো না। চলে যাবো নেক্সট স্লাইডে। এখানে দেখো নিচের দিকে আবার ওই একই কথা। দেখো এই জিনিসটা মনে রাখবা, যখন অভিকর্ষ বল দ্বারা কাজ হয় তখন W=H, আর যখন স্থিতিস্থাপক বলের কাজ হচ্ছে তখন W=x²। তার মানে অভিকর্ষ বল দিয়ে যখন কোনো কাজ করবা তখন সরণ যদি 3 গুণ করো কাজও 3 গুণ হবে, কারণ W=H। কিন্তু যখনই তুমি স্থিতিস্থাপক বলের মধ্যে কাজ করবা তখন সরণ 3 গুণ হলে কিন্তু কাজ কিন্তু 9 গুণ হয়ে যাবে, কারণ x²। বুঝা গেছে? এই 4টা পয়েন্ট ভালো করে মনে রাখবা যে কখন কোনটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো এখানে একটা কথা বলছে, কোনো দ্বন্দ্বের প্রভাবে কৃত কাজ দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক = কৌণিক সরণ। এটার মানটা মনে রাখবো, এই জিনিসটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। শক্তি, হোয়াট ইজ শক্তি? কৃত কাজ দিয়ে আমরা শক্তি পরিমাপ করি। ধরো তুমি একটা বল প্রয়োগ করলা, সেটা যে পরিমাণ কাজ সম্পূর্ণ করে সেটাই হচ্ছে শক্তি পরিমাপ। আচ্ছা, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটাও একটা স্কেলার রাশি। এই সূত্রটা মনে রাখবা। শক্তি কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না, এটা শুধু রূপ পরিবর্তন করে, এটাকে শক্তির নিত্যতা সূত্র বলে। শক্তি সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, এছাড়াও আর অনেকগুলো শক্তি আছে, দেখো সেখানে এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এই যে মনে রাখবা, যান্ত্রিক শক্তি হচ্ছে 2 প্রকার, গতিশক্তি এবং স্থিতিশক্তি। এটাই কিন্তু শক্তির সব থেকে সাধারণ রূপ।
দেখো বিভিন্ন ধরনের শক্তি রূপান্তরের কথা বলা হচ্ছে, যেমন হচ্ছে যেমন পানি যখন উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে প্রবাহিত হয় তখন স্থিতিশক্তি, পানির মধ্যে যে স্থিতিশক্তিটা থাকে সেটা গতিশক্তিতে কনভার্ট হয়। সেখানের মধ্যে যদি তুমি টারবাইন ঘোরাও তাহলে কী হবে, এই গতিশক্তি মানে কি যান্ত্রিক শক্তি, সেটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হবে। আবার দেখো বৈদ্যুতিক বাতি, আমরা সবাই জানি বৈদ্যুতিক বাতি যখন বিদ্যুৎ আসে তখন বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে কনভার্ট হয়। ইস্ত্রির মধ্যে যদি তুমি বিদ্যুৎ দাও তাহলে দেখবে যে বৈদ্যুতিক শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। তারপরে হচ্ছে একটা সময় দেখবে সেটা গরম হয়ে যায়, তখন বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে বা তাপ শক্তিতেও রূপান্তরিত হয়। কাঁচা লোহার চারদিকে যদি তুমি তামার তার জড়ায় দাও তাহলে দেখবে যে বিদ্যুৎ শক্তি চৌম্বক শক্তিতে কনভার্ট হবে। এই পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তিনটা এই ধাতুগুলো যখন ফটো ইলেকট্রিক কোষের উপরে পড়ে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এর ফলে আলোক শক্তি কিসে কনভার্ট হয়, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো কি বলতেছে যে আমরা শীতকালে দুই হাতের তালু ঘষাঘষি করি, তাই না? এর ফলে কী হবে, দুই হাতে যখন ঘর্ষণ করতেছো তখন এই ঘর্ষণ করার ফলে হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তির ফলে তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, হাতে দুই হাতের মাঝখানে তাপ উৎপন্ন হয় সেটা। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যখন আমরা ফটোগ্রাফিক ফিল্মের উপরে কোনো রাসায়নিক ক্রিয়া করি। কথা বোঝা গেছে? আচ্ছা, এছাড়া ওষুধ কারখানায় সাধারণত শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে আমরা ময়লা পরিষ্কার করতে পারি, জীবাণু ধ্বংস করতে পারি, কর্পূরকে দ্রবণীয় করে ফেলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া বৈদ্যুতিক ঘণ্টার কথা বলা হয়েছে, সেখানে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হচ্ছে। কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তি, যেমন যখন কয়লা আমাদের যে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলোতে আসলে এই রাসায়নিক শক্তিটা, কয়লার ভিতরে যে রাসায়নিক শক্তি থাকে সেটা তাপ শক্তিতে কনভার্ট হয়। তারপরে দেখো বিদ্যুৎ কোষে তড়িৎ রাসায়নিক কোষ, সেগুলোতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। তারপরে এই শক্তির অবিনশ্বরতা সূত্র অলরেডি তোমাদেরকে বলা হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসো শক্তির একক। আমরা সবাই জানি শক্তির এসআই একক হচ্ছে জুল। শক্তির এককের মাত্রা, শক্তির সবচেয়ে সাধারণ বলছে যে যান্ত্রিক শক্তি দুই ভাগ, গতিশক্তি এবং স্থিতিশক্তি। তারপরে দেখো সমবেগে গতিশীল বস্তুর ক্রিয়াশীল ত্বরণ শূন্য হয়। আমরা জানি সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না, তার ক্ষমতা হয় শূন্য, এবং এটা কিন্তু বেগের উপর নির্ভরশীল নয়। পাহাড় পর্বতে সমতলে নামার সময় নদী খরস্রোত হয়, কারণ এই সময় তার ভেতরে যে স্থিতিশক্তিটা থাকে সেটা গতিশক্তিতে কনভার্ট হতে থাকে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। দেখো হোয়াট ইজ গতিশক্তি। গতিশক্তি হচ্ছে গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাই গতিশক্তি। সমীকরণটা দেওয়া আছে। গতিশক্তি যেহেতু গতিশক্তি এক ধরনের শক্তি, কাজে শক্তির যা মাত্রা গতিশক্তির এই সেম মাত্রা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় বস্তুর গতিচলন এবং ঘূর্ণন চলন দুইটা মিলে একটা জটিল গতি সৃষ্টি হতে পারে। জটিল গতি আমরা দেখতে পারি বৈদ্যুতিক পাখায়, এছাড়াও গাড়ির চাকায়, ফুটবলে। চিন্তা কর, তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলের সামনের দিকে আগায় যাচ্ছে, এটা হচ্ছে রৈখিক গতি। আবার সাইকেলের চাকাটা নিজে ঘুরতেছে, সেটা হচ্ছে আবর্ত গতি। এই দুই ধরনের গতি মিলে দুই ধরনের গতিশক্তি আসলে প্রডিউস করতেছে। আচ্ছা, এরপরে আসো নেক্সট স্লাইড। সেখানে দেখো গতিশক্তির সমীকরণটা দেওয়া আছে, ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, এম হচ্ছে ভর আর বেগ স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো গতিশক্তি বর্গের সমানুপাতিক, ভি স্কোয়ার থেকে আমরা এই সূত্র থেকে এই জিনিসটা বুঝতে পারি। আচ্ছা, তারপরে এই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা, বিভিন্ন সম্পর্কের কথাগুলো বলা আছে, স্পেশালি এই সূত্রটা ভালো করে দেখে নিবা, কে কার সমানুপাতিক। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই জিনিসটাই আবার নিচে ব্যাখ্যা করছে, এই যে গতিশক্তি যে সূত্রটা, সেখানে ভরবেগের সমানুপাতিক দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো যে কাজ শক্তি উপপাদ্য, যে কোনো বস্তুর উপরে আমরা যখন কোনো লব্ধি বল মানে বল দেই, ফলে লব্ধি বল তার উপর কাজ করে, ফলে গতিশক্তির পরিবর্তন ঘটে। আর এই গতিশক্তির পরিবর্তন দিয়ে আমরা কাজের পরিমাণটা নির্ণয় করতে পারি, অর্থাৎ বলের দ্বারা কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। আর এটাই হচ্ছে কাজ শক্তির উপপাদ্য। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো পরীক্ষা এইভাবে আসবে যে কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্যকে রিপ্রেজেন্ট করে। এখন আসো একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হবে কিনা সেটা এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারি। অর্থাৎ এম অপেক্ষা এম, মানে ছোট বস্তুর ভর বড় বস্তুর যে ভর মানে এম বড় হলে কী হবে, এম গ্রেটার দেন এম হলে হালকা বস্তুর গতিশক্তি, এগুলো তোমরা পড়ে নিবা, এই সম্পর্কগুলো পড়ে নিবা। এই ক্ষেত্রে কী হবে, যদি একটা বস্তু হালকা হয় একটা ভারী বস্তুর গতিশক্তি সমান হয়, কোনটির ভরবেগ বেশি হবে সেই জিনিসটা বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপরে আসো, এটা এগুলো লাগবে না, এই পেজেও কোনো কিছু নাই, এই পেজটাতেও কোনো ইনফরমেশন লাগবে না, এগুলো লাগবে না, এই ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় আসবে না। এবার আসো স্থিতিশক্তি বা বিভব শক্তি। হ্যাঁ,
তা দেখো স্থিতিশক্তি বা বিভব শক্তি কি? কোনো বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি লাভ করে, কিসের জন্য? অবস্থানের জন্য। ঠিক আছে, যেমন ছাদের মধ্যে তুমি মোটরে পানি তুলে রাখছো ট্যাঙ্কের মধ্যে, সেখানে স্থিতিশক্তি আছে পানিটার মধ্যে। খেলনা মোটর গাড়ির স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি থাকে। হাত ঘড়িতে যেই স্প্রিং থাকে সেখানে স্থিতিশক্তি থাকে। উচ্চ অবস্থানে ধরো পাহাড়ের চূড়ায় বরফে বা আকাশের মেঘের মধ্যে যে পানিগুলো আছে সেগুলোর মধ্যে স্থিতিশক্তি থাকে, নট বিভব শক্তি, দ্যাট ইজ স্থিতিশক্তি। আচ্ছা, তারপরে সূর্যের চারদিকে আবর্তনের ফলে পৃথিবীর, যেহেতু সূর্যের চারদিকে তখন আমরা পড়াইছি যে কার্যহীন বল এখানে কাজ করে এবং শক্তি সবসময় সেখানে ধ্রুবই থাকে। এবারে আসো স্থিতিশক্তির প্রকারভেদ। স্থিতিশক্তি 3 ধরনের হতে পারে: অভিকর্ষীয়, স্থিতিশীল বিভব শক্তি এবং তড়িৎ বিভব শক্তি। এটা জাস্ট জানলেই হবে, অত ইম্পর্টেন্ট কিছু না। তারপরে তোমরা জানো বিভব শক্তি ইকুয়ালস টু এই যে পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh, ভর, অভিকর্ষ, ত্বরণ। এগুলো দিয়ে তোমরা অনেক ম্যাথ করে আসছো, কাজে আশা করি এটা বলতে হবে না। আচ্ছা, একটু আগে যে কথা বললাম, ছাদের উপর কোনো চৌবাচ্চা রাখলে সেখানে পানি থাকলে কোন শক্তি তার মধ্যে কাজ করে? স্থিতিশক্তি তার মধ্যে কাজ করে। আচ্ছা, এই জিনিসটা দেখো, এই ম্যাথটা দেখো, এই ধরনের অনেক ম্যাথ মেডিকেল পরীক্ষায় থাকবে যে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতাকে ফেলে দেওয়া হলো, এত মিটার উচ্চতায় এসে তার গতিশক্তি বিভব শক্তির এত গুণ হলে কত উচ্চতায় বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রে তোমরা যখনই দেখবা যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ বা বিভব শক্তি গতিশক্তির এত গুণ, তখনই তোমরা কী করবা? একটা শর্টকাট ফলো করবে। তোমরা কী করবা? প্রথমে লিখে নিবা ইপি ইকুয়ালস টু ইকে। ইপি মানে হচ্ছে বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, আর ইকে হচ্ছে কাইনেটিক ফোর্স, তার মানে কি? গতিশক্তি। তারপর কী বলছে? তুমি প্রশ্নটা আরেকবার পড়বা। কী বলছে সেখানে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এই যে এটা হচ্ছে আমাদের গতিশক্তি, এটা হচ্ছে এই বিভব শক্তির দ্বিগুণ। তার মানে কি? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণের সামনে 2 বসায় দাও, তাহলেই কিন্তু এই ম্যাথটা সলভ হয়ে যাবে। এই ম্যাথটার সূত্রটা হচ্ছে কি? mgx ইকুয়ালস টু mgh মাইনাস এক্স। যেদিকে গতিশক্তি থাকবে সেদিকে হবে mgh মাইনাস এক্স, আর যেদিকে বিভব শক্তি থাকবে সেদিকে হবে mgx। আর তুমি সমীকরণ থেকে পাইছো 2। এখন দেখো বসায় দাও, তাহলে এই যে এই লাইনটা চলে আসবে, সেখান থেকে তুমি অনায়াসেই কিন্তু খুব দ্রুত অ্যান্সারটা পেয়ে যাবে। এটার জন্য কিন্তু কষ্ট করে তোমাকে এত বড় ম্যাথটা এই যে এত বড় করার কোনো দরকার নাই, তুমি এই এতটুকু করেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এরকম করে নিজেই উদাহরণ দিয়ে তুমি ম্যাথটা প্র্যাকটিস করতে পারো। এরপরে চলে আসো, এখানে স্প্রিং ধ্রুবকটাকে আবার দেখানো হয়েছে। অলরেডি আমরা এটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে আর কথা আমরা বলবো না। ঠিক আছে, আচ্ছা, স্প্রিংয়ের মধ্যে কোন ধরনের বিভব শক্তি কাজ করে? স্থিতিস্থাপক বিভব শক্তি। আচ্ছা, স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। কেন হতে পারে দরকার নাই, এতটুকু জানলেই হবে। স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি মিথ্যা, এভাবে কথাগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো, তারপরে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান সবসময় একই হয়, কারণ অভিকর্ষ বলটা সবসময় ফিক্সড থাকে। তারপরে অপচয়কৃত শক্তির সমীকরণ কি, সরবরাহকৃত শক্তির সমীকরণ কি, এইগুলো জানতে হবে। হ্যাঁ, জাস্ট সিম্পল সূত্র। এই অঙ্কটা একটু করে দেখবা, অবশ্যই তোমরা পারবা, একদম সিম্পল। হ্যাঁ, ভরবেগ ও যান্ত্রিক শক্তি উভয়ই শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে, এটা জানতে হবে। এবার আসো শক্তির নিত্যতার ব্যবহার, ওই একই কথা। তখন যেটা বলা হয়েছে যে শক্তি কখনো উৎপন্ন হতে পারে না, ধ্বংস হতে পারে না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এটাই শক্তির নিত্যতার সূত্র, তাই না? আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এই যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর যন্ত্রে নিউক্লিয় ফিশন ঘটানো হয়, যেখানে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ঠিক আছে, যেখানে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তিকে কাজে লাগায় টারবাইন যদি তুমি ঘুরাও, তাহলে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। যে রূপপুর পারমাণবিক প্রকল্প আছে না, সেখানে কিন্তু এই জিনিসটাই করা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, দেখো শোনো, আমি কিন্তু অনেক ক্যাজুয়ালি আসলে ক্লাস নেই। এত মনে করো ভাষাগত কিছু সমস্যা থাকতে পারে, কিছু টোন হয়তো বা তোমাদের খুব ক্যাজুয়াল মনে হতে পারে। আমি আশা করি সেটা তোমরা হচ্ছে রেগুলার নর্মাল ক্লাসগুলোর মতোই আসলে তোমরা সেটা গ্রহণ করবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো একটু আগে যেটা বলছিলাম যে কোনো বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ এক রূপ অন্য রূপে রূপান্তরিত হতে পারে, কিন্তু কখনোই সেটা কি হয় না, নতুন করে রিক্রিয়েট হয় না। তাহলে এই সময় সবসময় কী থাকে? মোট শক্তির পরিমাণটা স্থির থাকে। এই জন্য এটাকে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বলা হচ্ছে। যান্ত্রিক শক্তির কেন বলা হচ্ছে? কারণ স্থিতিশক্তি গতিশক্তি আর গতিশক্তি স্থিতিশক্তি এর মধ্যেই। দেখো এখানে বলা হচ্ছে যে গতিশক্তি প্লাস বিভব শক্তি সবসময় ধ্রুব থাকে। আচ্ছা, এরপরে আসো, ধরো তুমি নিচ থেকে কোনো একটা বল মাটিতে উপরে ছুঁড়ে মারছো, সর্বোচ্চ অবস্থানে গিয়ে ওই বল বা পাথরটা এর গতিশক্তি সম্পূর্ণ গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ উৎক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। কথা বলছে, চিন্তা করো, যখন তুমি মাটি থেকে একটা জিনিস উপরের দিকে নিক্ষেপ করছো,
যখন বলটা উপরের দিকে উঠতেছিল তখন কিছু শক্তি ছিল গতিশক্তি, কিছু শক্তি ছিল স্থিতিশক্তি। গতিশক্তিটার কারণে বলটা উপরের দিকে উঠতেছিল এবং যত উপরে উঠতেছে সে গতিশক্তি হারাচ্ছে এবং স্থিতিশক্তিতে বেশি পরিণত হচ্ছে। সর্বোচ্চ অবস্থানে গিয়ে সবটুকু শক্তি হবে স্থিতিশক্তি। আবার যখন সে নিচে পড়তে শুরু করবে তখন স্থিতিশক্তিগুলো আবার গতিশক্তিতে কনভার্ট হতে শুরু করবে। বাট মোট শক্তি সবসময় সমান থাকবে। স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ইকুয়ালস টু যে মোট শক্তি সেটা সবসময় সমান থাকবে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। সরল সন্ধিত গতি, দোলকের গতি, সরল সন্ধিত গতি তোমরা সবাই জানো। এই যে দেখো দোলকটা যখন সর্বোচ্চ এই অবস্থায় আসে তখন তার সমস্ত গতিশক্তি স্থিতিশক্তিতে কনভার্ট হয়। আবার যখন এখান থেকে সে ব্যাক করবে তখন তার স্থিতিশক্তিগুলো আবার গতিশক্তিতে কনভার্ট হবে। আচ্ছা, তারপরে দেখো ক্ষমতা। ক্ষমতা কি? কোনো একটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। ক্ষমতা একটা স্কেলার রাশি, এতটুকু জানলেই হবে। এই ক্ষমতার সূত্রটা পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে আসো ক্ষমতার এককগুলো কীভাবে নির্ণয় করেছে, ক্ষমতার মাত্রা কী সেটা জানতে হবে। ক্ষমতার মাত্রা হচ্ছে জুল সেকেন্ড বা ওয়াট। আচ্ছা, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু কত ওয়াট? উল্টা করেও আসতে পারে যে 1 ওয়াট ইকুয়ালস টু কত হর্স পাওয়ার। সেক্ষেত্রে হবে 1/746 হর্স পাওয়ার। ঠিক আছে। আচ্ছা, এই ছোটো ছোটো জিনিসগুলো একটু দেখে নিবা। মেগাওয়াটে কত হয় জিনিসগুলো, এগুলো তোমরা পারবে, এগুলো খুবই সহজ। দেখছো ফিজিক্স কিন্তু অনেক সহজ। কাজেই অ্যাডমিশনের পড়াগুলো যে সবসময় কঠিন তা না, তোমরা আসলে পড়াগুলোকে অনেক কঠিনভাবে চিন্তা করো। আচ্ছা, ক্ষমতার একক এটা আমরা আগেও দেখাইছি। আচ্ছা, ক্ষমতা এইভাবেও টর্ক দিয়ে প্রকাশ করা যায় কৌণিক বেগের ক্ষেত্রে আর কি, আবর্ত ঘূর্ণনের ক্ষেত্রে। এই যে আচ্ছা, শেষ, আমরা অলমোস্ট শেষের দিকেই চলে আসছি। কর্মদক্ষতা। দেখো কর্মদক্ষতা মানে কি? তুমি যে পরিমাণ একটা এনার্জি মানে এনার্জি দিলা সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তুমি কাজ পাবা না। যেটুকু কাজ পাবা অতটুকুই হচ্ছে তো ওই যন্ত্রটা কর্মদক্ষতা। এটা হচ্ছে কর্মদক্ষতার সূত্র। যে একটা শক্তি দিলা সেখান থেকে একটা কাজ পাইলা, বাকিটুকু ব্যয়িত হয়ে গেল, অর্থাৎ এটাকে আমরা বলি সিস্টেম লস। হ্যাঁ, বল কয় প্রকার? 2 প্রকার, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কোন শক্তি সংরক্ষিত থাকে? যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। আমাদেরকে জানতে হবে যে সংরক্ষণশীল বল দ্বারা কোনো কাজ করা হলে সেটা কিন্তু পরিমাণ শূন্য হয়। হ্যাঁ, আর সংরক্ষণশীল বল কী কী আছে দেখো। সংরক্ষণশীল বল হচ্ছে এই যে অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিংয়ের বল, এগুলো হচ্ছে বিকৃতি প্রতিরোধী বল, এগুলো সবই হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। সংরক্ষণশীলের বৈশিষ্ট্যগুলো একটু রিডিং করে নিবা। হ্যাঁ, তারপরে বলছো মহাকর্ষ বল দ্বারা কাজ করলে ওই যে বৃত্তাকার পথে ঘুরে আসার যে ঘটনাটা ছিল শুরুতে বুঝাইছিলাম, ওই সেম ঘটনা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো হচ্ছে এটা গেল সংরক্ষণশীল সংস্থার প্রতি প্রতিবিন্দু কণা ধ্রুবক থাকে। এটা জাস্ট একটু রিডিং মানে জাস্ট জেনে রাখবা, অত গুরুত্বপূর্ণ কিছু না। এইবার আসো অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো জানতে হবে। মনে রাখবা অসংরক্ষণশীল বলে কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না, এখানে শক্তির অপচয় ঘটে। এই জন্য যান্ত্রিক শক্তি যে আমরা জানি যে নিত্য চন্দ্র যে মোট ধ্রুব শক্তি সেটা কিন্তু হয় না, কারণ কিছু পরিমাণ এনার্জি লস হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো একটি বদ্ধ পথে কোনো বল দ্বারা কৃতকার্যের মোট পরিমাণ যদি শূন্য না হয় তাহলে সেটা অসংরক্ষণশীল বল। আর যদি শূন্য হয় তাহলে কিন্তু সংরক্ষণশীল। যাই হোক, তোমরা কী করবা, এই বৈশিষ্ট্য একটু পড়ে ফেলবা। অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য দেখবা যে এটা হচ্ছে সংরক্ষণশীলের থেকে কমপ্লিটলি বিপরীত। এখানে আবার বলছে যে ঘর্ষণ বল হচ্ছে একটা অসংরক্ষণশীল বল। ওই একই কথা দেখো, এই পেজেও 2বার একই কথাই বলছে, কাজে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি? ঘর্ষণ বল। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। অধ্যায়ের শেষ থেকে এই সূত্রগুলো দেখে নিবা। আর শোনো, তোমরা ম্যাক্সিমাম যে কাজটা করো না সেটা হচ্ছে যে ফিজিক্সে প্রতিটা চ্যাপ্টারের শেষে এইরকম করে দেখবা যে বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলো দেওয়া আছে, অর্থাৎ পুরো চ্যাপ্টারে যতগুলো গুরুত্বপূর্ণ লাইন তুমি পড়লা সবগুলো আমরা এখানে দেওয়া আছে, এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি আর কিছু পড়ো না পড়ো, এই লাইনগুলো অবশ্যই পড়তে হবে, এবং এই দেখো এই লাইনগুলো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে। এখন আসো বহু নির্বাচনে যখন করবা মেডিকেল পরীক্ষার জন্য, চিত্র যে সকল সুবিধা এমসিকিউতে আছে ওগুলো বাদ, বহুপদী সমাপ্তি সূচক বাদ, এবং যে ম্যাথগুলো শুধুমাত্র ক্যালকুলেটার মানে যেগুলো ম্যাথগুলো ক্যালকুলেটার ছাড়া করা যাবে শুধুমাত্র সেই ম্যাথগুলোই করবা। অর্থাৎ ম্যাক্সিমাম সময় জ্ঞানমূলক টাইপের অ্যান্সারগুলো বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমরা সলভ করবা। ফিজিক্সেও কিন্তু অধ্যায় শেষে এমসিকিউ অনেক বেশি আসে, কমন আসে। ঠিক আছে, তাহলে তোমরা এই চ্যাপ্টারটা পড়ে ফেলো খুব দ্রুতই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।